আসসালামু আলাইকুম ভাইয়া পুরা ওয়েলকাম টু এমএস মুভিং চ্যানেল। তো আজকে ক্লাসে আমরা বাংলা সেকেন্ড পেপার বইয়ের ক্লাস 9-10 এর আর কি তৃতীয় পরিচ্ছেদ বাংলা ভাষার রীতি ও বিভাজন এই পরিচ্ছেদটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই যে দেখে রাখছেন এটা হচ্ছে অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপ, মানে অধ্যায় কি কি নিয়ে আলোচনা করা হবে পুরো অধ্যায়ের আর কি একটা সামারি। পুরো অধ্যায় সামারি কি? প্রথমে ভাষার রীতি। ভাষার রীতি সম্পর্কে আগে একটু আমাদের জানতে হবে ভাষার রীতি কি। ভাষার রীতি হচ্ছে আপনার বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষায় আর কি, বাংলা ভাষা কোনো অঞ্চলে একরকম ভাবে বলে ও আরেক অঞ্চলে একরকম ভাবে বলে। যেমন রংপুরের বাংলা ভাষার ভিতর আর নোয়াখালী বাংলা ভাষার ভিতর কিন্তু অনেক একটা ডিফারেন্স আছে। তো দুটাই কিন্তু বাংলা ভাষা, কিন্তু দুটা বিভাজন হচ্ছে না বা রীতি অনুসরণ করছে না, আলাদা আলাদা রীতি। এটাকে বলা হচ্ছে ভাষার রীতি। মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে যে ভাষা ইউজ করা হয়, মানে বা এক ভাষায় একটাই কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে আর কি ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে ভাষা রীতি। তো ভাষা রীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কথ্য ভাষা রীতি, একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি কি? কথ্য ভাষা লেখার ভিতর যে আর কি ডিফারেন্সটা আর কি, আর লেখ্য ভাষা রীতি লেখার ভিতর ডিফারেন্স। তো কথ্য ভাষা রীতি দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। আর লেখ্য ভাষা রীতি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কাব্য লেখ্য রীতি, সাধু লেখ্য রীতি, প্রমিত লেখ্য রীতি। এইটুকু লেখ্য রীতিটা লিখে নিয়ে আপনার একটু কষ্ট করে লিখে নেবেন। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন রোড ম্যাপ আর কি। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। তো ভাইয়াপুরে এখন আমরা কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি নিয়ে আলোচনা করব। কথ্য ভাষা রীতি আর লেখ্য ভাষা রীতি যতটুকু লিখে দিয়েছি এতটুকু লিখলেই হবে, এর বেশি আর পড়াশোনা লাগবে না। তো কথ্য ভাষা রীতি আপনার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ভাষার মূলরূপ, বিকজ লেখ্য ভাষার ভিত্তি। আপনারা যদি কোনো কিছু লিখতে চান, কোনো ভাষা লিখতে চান, তার আগে তো আপনাদের সে ভাষা জানতে হবে, সে ভাষা শিখতে হবে, বা সে ভাষা সম্পর্কে আপনার আর কি রিহার্সাল থাকতে হবে, কথা বলতে হবে, তারপরে তো আপনার সে ভাষা লিখতে হবে। বাট ইংলিশে হিসাব ভিন্ন। ইংলিশ আমরা আগে মানে উল্টা সিস্টেম আর কি আমরা পড়াশোনা করছি। বাট বাংলা পড়াশোনা করার ক্ষেত্রে কি করছে, বাংলা আগে আমরা ভাষা শিখছি, শিশুকাল থেকে আগে আমরা ভাষা বলতে পারছি, তারপর যে আমরা ভাষাটা লিখতে পারছি। তার মানে কি ভাষার মূল রূপ। ভাষার মূল রূপ কোনটি? কথ্য ভাষার রীতি। বিকজ কি লেখ্য ভাষার ভিত্তি। আর লেখ্য ভাষার তখনই ইউজ হবে যখন যখন কথ্য ভাষা সম্পর্কে আমরা জানবো। কথ্য ভাষা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে লেখ্য ভাষা আমরা লিখতে পারবো না, এই জন্য এটা ভাষার মূল রূপ। আরেকটা হচ্ছে পরিবর্তনের উপভাষা সৃষ্টি। মানে এই ভাষাটা হচ্ছে ফিক্সড, এটা যদি কোনো কিছু পরিবর্তন করেন তাহলে বিভিন্ন উপভাষা সৃষ্টি হয়। একটা জেলা বিভিন্ন উপজেলা থাকে না, তো একটা ভাষা আপনার একটা ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষায় যদি আপনার পরিবর্তন হয় তাহলে বিভিন্ন উপভাষা সৃষ্টি হয়। যেমন রংপুরের উপভাষা, আবার আহ পঞ্চগড়ের উপভাষা তো সেম, নোয়াখালীর উপভাষা সেম না, কিন্তু ভাষা একই, হচ্ছে বাংলা। একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি এটা দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আদি নিদর্শন চর্যাপদ, আর একটা হচ্ছে ব্যবহারিক প্রয়োজন। মানে লেখ্য ভাষা রীতি আসলে কোথা থেকে আসছে সেটুকু আর কি এটা। তো লেখ্য ভাষা রীতি আমাদের কোথা থেকে আসছে এটা একটু বুঝে বুঝে পড়ার বিষয়। এগুলা তো মোটামুটি মুখস্থের বিষয়, বাট এটা একটু বোঝার বিষয়। প্রথমে আমরা গদ্য ভাষায় লেখা হতো, মানে লেখা আর কি কোথা থেকে আসে, প্রথমে আমাদের গদ্য ভাষায় লেখা হতো। তারপর মডিফাই হয়েছে 19 শতকে শুরুর দিকে। 19 শতকের শুরুর দিকে 19 শতকের শুরুর দিকে এটা মডিফাই হয়ে সাধু ভাষাতে কনভার্ট হয়ে গেছে। তারপর এটা আবার 20 শতকের শুরুর দিকে মডিফাই হয়ে চলিত ভাষায় রূপান্তরিত হয়েছে। আবার 21 শতকের শুরুর দিকে মডিফাই হয়ে প্রমিত ভাষায় আর কি আমাদের লেখ্য ভাষাটা কনভার্ট হয়ে গেছে। শুরুতে ছিল গদ্য ভাষা, গদ্য ভাষা আমাদের আর কি লেখা হতো। তারপর 19 শতকের শুরুর দিকে মডিফাই হয়ে সাধু ভাষায় রূপান্তরিত হয়েছে। মডিফাই প্রত্যেকটা কিন্তু শুরুতে হবে আর কি। তারপর আবার 20 শতকের শুরুর দিকে চলিত ভাষা মডিফাই হয়েছে, আবার 21 শতকের শুরুর দিকে মডিফাই হয়ে চলিত ভাষা প্রমিত ভাষায় কনভার্ট হয়েছে। তো এখন আমরা পরের পার্টে চলে যাই। তো ভাইয়াপুরা আগের একটা পয়েন্টে লেখ্য ভাষা রীতির ক্ষেত্রে আমার একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে যে চলিত চলিত ভাষায় প্রথম দিকে সাহিত্য রচনা হতো, এই পয়েন্টটা আমাদের বলা হয়নি, তো এই পয়েন্টটা একটু নোট করে রাখবেন। তো এখন আমরা জানবো কথ্য রীতি সম্পর্কে। কথ্য রীতি দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। কারণ এটুক পড়লে কিন্তু হবে, এর বেশি কিন্তু আর লাগবে না, এর বেশি আমি বলতেছি লাগবে না। যেটুক লেকচার দিতেছি এটুক পড়বেন। বইয়েরটা বইটা ধরে দেখারও দরকার নেই, কারণ বইয়েরটা আপনার বেশি ইনফরমেশন দেখলে আপনার মাথা ঘুরাবে আর কি। তো কথ্য রীতি দুই প্রকার, আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে বিভিন্ন উপভাষা, যেমন উপভাষা সম্পর্কে তো জানেন যে উপভাষা কি, একটা বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় কনভার্ট হয়ে পরিবর্তন হয়ে আপনার বিভিন্ন উপভাষা সৃষ্টি হয়, কিন্তু ভাষা একই, সেটা হচ্ছে বাংলা। তো উপভাষা হচ্ছে 4 রকম: বাঙালি, বারান্দি, কামরূপী, রাঢ়ী। এটা আপনার এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে। তো বাঙালি হচ্ছে মধ্য ও দক্ষিণ, মানে হচ্ছে আপনার ঢাকা শহর আর হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ অঞ্চলের দিকে আপনার বাঙালি ভাষা ইউজ করা হয়, লিগেল বাঙালি। আর বারেন্দ্রী এটাও কিন্তু একটা বাংলা ভাষা। বারেন্দ্রী ইউজ করা হয় উত্তর ও পশ্চিম দিকে, মানে আমাদের রংপুরের ওইদিকে আর কি। কামরূপী ভাষা ইউজ করা হয় রংপুর, জাস্ট রংপুরে আপনার কামরূপী ভাষা ইউজ করা হয়, কিন্তু এটা কিন্তু বাংলা ভাষাই।
আর রাঢ়ী ইউজ করা হয় পশ্চিমবঙ্গ, মানে হচ্ছে আপনার কলকাতা ওই দিকে আর কি। কলকাতার দিকে আপনার কি ভাষা ইউজ করা হয়? রাঢ়ী। তারপর এটুকু হচ্ছে আপনার উপভাষা, আঞ্চলিক কথ্যরীতি, এইটুকু করলে আপনাদের এনাফ। পরে হচ্ছে আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতি কি? সবাই কি আদর্শ কথ্যরীতিটা হচ্ছে আপনার মেইন ভাষাটা আর কি। মানে যে ভাষাটা আর কি সব ভাষায় বুঝবে আর কি, যে ভাষাটা বাঙালি, বারান্দি, কামরূপী, রাঢ়ী সব ভাষাভাষী মানুষই বুঝবে আর কি। মানে যেটা আর কি আমাদের যেমন আমরা ইউজ করি আর কি, ঢাকা শহরে যারা থাকে তারা ইউজ করে আর কি, মেইন ভাষাটা আর কি। মেইন কথায় আর কি তাদেরকে বলা হয় হচ্ছে আদর্শ কথ্যরীতি। আদর্শ কথ্যরীতির দুইটা পয়েন্ট, একটা হচ্ছে সার্বজনীন। আদর্শ কথারীতি হচ্ছে সার্বজনীন। বিভিন্ন সভা, বিভিন্ন সেমিনারে যে ভাষাটা ইউজ করা হয়, মানে সবাই যাতে বুঝে আর কি, যে ভাষাটা ইউজ করা হয় বিভিন্ন সভা বা সেমিনারে, তাদেরকে বলা হয় হচ্ছে আদর্শ কথারীতি। আরেকটা হচ্ছে প্রমিত লেখ্যরীতির ভিত্তি। লেখ্যরীতির ভিত্তি কিন্তু কথা বলা। এটা কিন্তু আমরা আগে পয়েন্টে পড়ে আসছিলাম, আগে ইসে পড়ে আসছিলাম আর কি। তো এটা হচ্ছে আদর্শ কথ্যরীতিটা কি? প্রমিত লেখ্যরীতির ভিত্তি। প্রমিত লেখ্যরীতি আমরা এখন পড়বো, তো চলুন শুরু করা যাক। তো ভাইয়াপুরা এখন আমাদের যে তিনটা লেখ্যরীতি আছে, সেই তিনটা লেখ্যরীতি সম্পর্কে জানবো। তো ভাইয়াপুরা একটু আমার লেখাটা একটু খারাপ হয়েছে, কারণ আমি এখন প্রচুর প্যারার ভিতরে আছি, এখন জাস্ট প্যারার ভিতরে থাকি আর তোমাদেরকে আর কি পড়াইতেছি। তো একটু ম্যানেজ করে নিও ভাই। আমি ম্যানেজ করে নিতেছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো প্রমিত ভাষা, সরি, লেখ্যরীতি তিন প্রকার: প্রমিত লেখ্যরীতি, সাধু লেখ্যরীতি, আর একটা হচ্ছে কাব্য লেখ্যরীতি। তো প্রমিত লেখ্যরীতি কি? কথ্য ভাষা বিভিন্ন শব্দ বর্জনীয়। মানে কথ্য ভাষা মানে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে না, যে আরেকটা ইনফরমেশন আর কি, শিশু জন্মের পর কি ভাষা ইউজ করে? আঞ্চলিক কথ্যরীতি কিন্তু ইউজ করে। তো কথ্য ভাষায় বিভিন্ন শব্দ বর্জনীয় মানে হচ্ছে, প্রমিত লেখ্যরীতি হচ্ছে আপনার মেইন ভাষাটা আর কি। যেমন মেইন কথ্য ভাষা ইউজ করা হয় না আদর্শ কথ্যরীতিতে, এরকম আর কি মেইন ভাষাটাই হচ্ছে প্রমিত লেখ্যরীতি। তো কথ্য ভাষায় বিভিন্ন শব্দ বর্জনীয় বলতে বোঝাইছে এটাই, যে আপনার মেইন ভাষাটা ইউজ করতে হবে প্রমিত লেখ্যরীতিতে। আরেকটা হচ্ছে ক্রিয়া সর্বনাম অনুসর্গের আশ্রিতর। ক্রিয়া সর্বনাম অনুসর্গের আশ্রিতর বলতে কি বুঝাইছে এখানে? যে তাহাদের, উহাদের, এরকম না আর কি, এরকম আর কি তাদের, আহ ওদের আর কি, এরকম জিনিসটাকে বুঝাইছে। মানে এগুলো আর কি তেমন মানে সাধু ভাষা ইউজ করা হয় না, যেমন তাহাদের এরকম আর কি লম্বা ওয়ার্ড ইউজ করা হয় না, জাস্ট সিম্পল সবাই যে আর কি ভাষায় বলে সেই ভাষাটাই আর কি। আরেকটা হচ্ছে সাধু লেখ্যরীতি। সাধু লেখ্যরীতি কি? ক্রিয়া দীর্ঘতম রূপ, মানে ভার্ব আর কি বড় হয় আর কি। আরেকটা হচ্ছে সর্বনাম হ বর্ণযুক্ত। সর্বনাম মানে কি? তাহাদের, উহাদের, এখানে হ থাকে আর কি, হ বর্ণযুক্ত হ মানে থাকে। এগুলো এমসিকিউর জন্য। আরেকটা হচ্ছে দাপ্তরিক যোগাযোগ বা সাহিত্য রচনা। এগুলো একটু ফিল করে করে পড়বে, তাহলে আপনাদের কাছে একদম সহজ মনে হবে। দাপ্তরিক যোগাযোগ ও সাহিত্য রচনা বলতে কি বুঝাইছি? যেমন দাপ্তরিক কোনো কাজ করতে হলে আমাদের সাহিত্য লেখ্যরীতি ইউজ করতে হয়। তারপর এখানে দেখা আছে তৎসম। তৎসম কম হচ্ছে আপনার প্রমিত লেখ্যরীতিতে, তৎসম বেশি হচ্ছে আপনার সাধু লেখ্যরীতিতে। তৎসম আপনার শব্দের শ্রেণী বিভাগে পড়াবো, তৎসম সম্পর্কে অত বেশি না জানলেও চলবে। তারপর হচ্ছে কাব্য লেখ্যরীতি। কাব্য লেখ্যরীতি দুই প্রকার, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য। পদ্য লেখ্যরীতির দুইটা পয়েন্ট, একটা হচ্ছে পুরাণ রীতি, একটা হচ্ছে বহু অমর কাব্য রচনা। তো পুরাণ রীতি বলতে পদ্য রীতি হচ্ছে অনেক আগের রীতি আর কি, আর একটা হচ্ছে বহু অমর কাব্য রচনা। বহু অমর কাব্য রচনা হচ্ছে আপনার সেই পদ্য লেখ্যরীতিতে আর কি, সরি পদ্মতের ক্ষেত্রে। পদ্ম হচ্ছে আপনার কাব্য লেখ্যরীতির ক্ষেত্রে আর কি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এইটুকু ক্লাস করলে আপনার এই পরিচ্ছেদটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, এর বেশি আপনাদের আর কিচ্ছু করতে হবে না ভাই। এই ক্লাসটা করে জাস্ট এমসিকিউ সমাধান করো। কোনো সমস্যা থাকলে বা কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের একটা কোশ্চেন, যে প্রথম পরিচ্ছেদ এবং আপনি চতুর্থ পরিচ্ছেদ, এই দুটো পরিচ্ছেদ আগে ক্লাস দিব না, কি কারণে? কারণ এই দুটো পরিচ্ছেদ হচ্ছে আপনার বেশিরভাগই মুখস্থের বিষয়, এই জন্য আমরা ক্লাস দিব না। কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ টপিক আর কি আপনাদের আর কি পোস্ট করে জানিয়ে দেবো, যে যে কতটুকু পড়লে পড়া আপনাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। সাজায় একটা করে দিয়ে দিব আর কি, পোস্টের মাধ্যমে দিয়ে দিব। তো আর যেগুলো আর কি বোঝানোর বিষয়, প্রথম পরিচ্ছেদ এবং ওই যে 4 নাম্বার পরিচ্ছেদ, সে বোঝানোর বিষয়টা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটা এইটুকুই। আসসালামু আলাইকুম।